স্বাগত। এখন সকালে পুরো আয়োজন জুড়ে সঙ্গে রয়েছে আমি তানজিলা খান মেম। কিছু কিছু ব্যাংক থেকে কিন্তু আমরা সেই সহযোগিতাটা পাচ্ছি না, এবং সেটার ইন্টারেস্ট রেটটা অনেক হাই। ক্ষুদ্র মাঝারি শিল্প এবং যাদের সমস্যা আছে, এক্সপোর্ট করতে পারে না, ওরাই কিন্তু পাচ্ছে না টাকাটা। নতুন সরকার এই বিষয়টাকে যদি অবহেলা করে, এটার উপর যদি মনোযোগ না থাকে, আরও বড় ধরনের ক্ষতির মধ্যে হয়তো পড়ে যেতে পারে। পোশাক শিল্পে অস্থিরতায় গত 2 মাসে অন্তত $3 বিলিয়ন অর্ডার প্রতিযোগী দেশে চলে গেছে বলে দাবি খাত সংশ্লিষ্টদের। সংকট কাটাতে বেতন ভাতা পরিশোধে স্বল্প সুদে ঋণ চান কারখানা মালিকরা। এখন সকালে এ নিয়ে থাকছে বিস্তারিত। আমার শরৎকালটা খুব ভালো লাগে। একটা বিশেষ কারণ হচ্ছে শরতের আকাশটা খুবই সুন্দর থাকে। যখনই ছুটি পাই তখনই কোথাও না কোথাও ঘুরতে যাই, তো আজকে ভাবলাম একটুখানি কাশফুলের ভিতরে হারায় যাই। শরৎকাল তো এমনি সুন্দর, তাই আর ঘরে থাকা হলো না। এই বৃষ্টির ওয়েদারেও এই সুন্দর প্রকৃতি দেখার জন্য আমার হাজবেন্ডকে নিয়ে আমরা আজকে ঘুরতে আসলাম। কাশফুলকে হয়তো শান্তির প্রতীক বলা হয় না, কিন্তু কাশফুল দেখে আমাদের মনের মধ্যে এক ধরনের শান্তির অনুভূতি হয়তো হয়, একটা অন্য ভাবনার ভেতরে, একটা মানসিক প্রশান্তির ভিতরে নিয়ে যেতে পারে। কাশফুলের সৌন্দর্য দেখতে রাজধানীর বিভিন্ন স্থানে ভিড় করছেন শরৎপ্রেমীরা। নগর সভ্যতাকে বিকশিত করতে গিয়ে প্রকৃতিকে ধ্বংস না করার আহ্বান। এখন সকালে এ নিয়েও থাকছে বিস্তারিত, তবে শুরুতেই পোশাক খাত প্রসঙ্গ। রাজনৈতিক অস্থিরতা ও বন্যার পাশাপাশি বৃহত্তর ঢাকায় পোশাক শিল্পে অস্থিরতায় ভাবমূর্তির সংকটে হাতছাড়া হয়েছে বিপুল পরিমাণ অর্ডার। বিদেশি ক্রেতাদের কাছে নেতিবাচক বার্তা যাওয়ায় গেল 2 মাসে অন্তত $3 বিলিয়ন তৈরি পোশাকের অর্ডার ভারত, ভিয়েতনাম সহ প্রতিযোগী দেশে চলে গেছে বলে দাবি খাত সংশ্লিষ্টদের। এই অবস্থায় রপ্তানি কমার পাশাপাশি দীর্ঘদিন ধরে প্রণোদনা টাকা আটকে থাকায় তারল্য সংকটে পড়ছেন পোশাক কারখানার মালিকরা। সংকট কাটাতে বেতন ভাতা পরিশোধে স্বল্প সুদে ঋণ এবং এই খাতকে স্থিতিশীল রাখতে অন্তর্বর্তী সরকারের কাছে রোডম্যাপ চান তারা। বিস্তারিত জানাচ্ছেন হাজারা শিউলি। গত ৪৫ বছরে নানা চড়াই উতরাই পেরিয়ে দেশের শীর্ষ রপ্তানি খাতে পরিণত হয়েছে তৈরি পোশাক শিল্প। যদিও বৈশ্বিক মন্দায় ক্রয়াদেশ ও পোশাকের দাম কমে যাওয়া সহ গত ৩ বছর ধরে কঠিন চ্যালেঞ্জ মোকাবিলা করছে এই খাত। সবশেষ বৈষম্য বিরোধী আন্দোলন ও বন্যায় স্বাভাবিক আমদানি রফতানি ব্যাহত হওয়ায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হন রফতানিকারকরা। এই ধকল না কাটতেই গাজীপুর, আশুলিয়া সহ ঢাকার বিভিন্ন শিল্পাঞ্চলে অস্থিরতা ও শ্রমিক অসন্তোষের জেরে ইমেজ সংকটে পড়েছে বৈদেশিক মুদ্রা আয়ের প্রধান এই খাত। এমন প্রেক্ষাপটে গেল 2 মাসে কয়েক বিলিয়ন ডলারের ক্রয়াদেশ হাতছাড়া হয়েছে বলে দাবি শিল্প মালিকদের। সংকট উত্তরণে নীতি সহায়তার পাশাপাশি সরকারের কাছে সুনির্দিষ্ট পরিকল্পনা চান তারা। এটার প্রতি সুনজর থাকতে হবে। পট পরিবর্তনের পরে নতুন সরকার এই বিষয়টাকে যদি অবহেলা করে, এটার উপর যদি মনোযোগ না থাকে, আরও বড় ধরনের ক্ষতির মধ্যে হয়তো পড়ে যেতে পারে। বহির্বিশ্বে আমাদের বাইরের কাছে আমাদের একটা নেগেটিভ ইম্প্যাক্ট অবশ্যই আছে। আর যদি ঢাকাতেই বা বড় বায়ার বা বড় ফ্যাক্টরিগুলো এফেক্ট হয়, সেখানে তার একটা সাইড এফেক্ট চট্টগ্রামে থাকবেই। একের পর এক প্রতিকূল পরিস্থিতিতে সামনের দিনগুলো নিয়ে শঙ্কিত পোশাক শিল্প মালিকরা। গত 2 মাসে রপ্তানি কমেছে 20 থেকে 30%। আসছে হলিডে সিজনেরও প্রত্যাশিত ক্রয়াদেশ পাচ্ছে না কারখানাগুলো। এতে বেশি বিপদে পড়েছে মধ্যম সারির পোশাক কারখানাগুলো। বিজিএমইএ নেতাদের অভিযোগ, উদ্যোক্তাদের আর্থিক সংকট নিরসনে ব্যাংকগুলো কোনো সহায়তা করছে না। সরকার পোশাক কারখানাগুলোকে 1 মাসের বেতনের সমপরিমাণ ঋণ দেওয়ার নির্দেশনা দিলেও ব্যাংকগুলো উচ্চ সুদ দাবি করায় তা কোনো কাজে আসছে না বলে দাবি ব্যবসায়ীদের। কিছু কিছু ব্যাংক থেকে কিন্তু আমরা সেই সহযোগিতাটা পাচ্ছি না, এবং সেটার ইন্টারেস্ট রেটটা অনেক হাই। সে কারণে যাদের বেশি প্রয়োজন, ক্ষুদ্র মাঝারি শিল্প এবং যাদের সমস্যা আছে, এক্সপোর্ট করতে পারে না, ওরাই কিন্তু পাচ্ছে না টাকাটা।
সরকার প্রণোদনার অর্থ ছাড় না করায় আর্থিক সংকট আরও প্রকট হয়েছে বলে অভিযোগ উদ্যোক্তাদের। তারা বলছেন এলডিসি উত্তরণের অজুহাতে এমনিতেই প্রণোদনা কমিয়ে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, 2 ঈদ ছাড়া প্রণোদনার টাকা না দেয়ায় কঠিন হয়ে পড়েছে খরচ সমন্বয় করা। সময় ছিল 4% ইন্টারেস্ট, এটা গত বছর 2.5% নিয়ে আসছে। ওই 2.5%ও এখন আমরা আর পাচ্ছি না, যে কারণে আসলে তারল্য সংকট আমাদের আরও প্রকট হয়ে গেছে। চলতি 2024-25 অর্থ বছরে পণ্য ও সেবা খাতে মোট রফতানির লক্ষ্যমাত্রা $57 বিলিয়ন নির্ধারণ করা হলেও পোশাক খাতের লক্ষ্য এখনো ঘোষণা করেনি বাণিজ্য মন্ত্রণালয়। বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী বিদায়ী অর্থ বছরে পোশাক খাতে রফতানি কমেছে। হাজারা শিউলি, এখন চট্টগ্রাম। রাজধানীর ফার্মগেটের মণিপুরি পাড়ায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বাসায় অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। এ সময় হরিণের চামড়া, শিং, জেব্রার চামড়া, নগদ টাকা, মোবাইল সহ সন্দেহভাজন 5 জনকে আটক করা হয়েছে। যৌথ অভিযান শেষে গণমাধ্যম কর্মীদের বিস্তারিত তুলে ধরেন ঢাকা জেলা পুলিশের এএসপি শায়রুল কবির। তিনি বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হত্যা মামলার আসামি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে সাফি মুসাদ্দির খান জ্যোতি রিমান্ডের জিজ্ঞাসাবাদের সূত্র ধরে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় অভিযান চালানো হয়। এ সময় উদ্ধার করা জিনিসপত্র জব্দ করা হয় এবং আটক 5 জনকে তেজগাঁও থানায় সোপর্দ করা হয়। প্রায় 3 ঘন্টা সময় অভিযান শেষে হত্যা মামলায় আসামি সাফি মুসাদ্দির খান জ্যোতিকে আশুলিয়া থানায় নেওয়া হয়। গত 14 সেপ্টেম্বর রাতে রাজধানীর উত্তরার বাসা থেকে আশুলিয়া থানার একটি হত্যা মামলায় জ্যোতিকে গ্রেপ্তার করে ঢাকা জেলা পুলিশ। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালের ছেলে সাফি মোদাসের কামাল, তাকে গ্রেপ্তার করা হয় উত্তরা থেকে। গ্রেপ্তারের পরে তাকে আমরা কোর্টে চালান করি এবং রিমান্ডের প্রেয়ার দেই। সেই অনুযায়ী আমরা তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করি এবং আশেপাশের বিভিন্ন পাবলিক সোর্সের কাছ থেকেও জানতে পারি যে তাদের কাছে মাদক এবং অস্ত্র আছে। কুষ্টিয়া 4 আসনের সাবেক সংসদ সদস্য ও যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার রাতে রাজধানীর লালমাটিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জের নামে কুষ্টিয়া ও ঢাকায় একাধিক হত্যা মামলা রয়েছে। সেলিম আলতাফ জর্জ কুষ্টিয়া 4 আসন থেকে 2018 সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি নৌকার মনোনয়ন পেলেও স্বতন্ত্র প্রার্থীর কাছে পরাজিত হন। এবার নিত্যপণ্যের বাজারের খবর। কুমিল্লার বাজারে বেড়েছে বেশিরভাগ সবজির দাম। সবথেকে বেশি দামে বিক্রি হচ্ছে কাঁচামরিচ। এদিকে নওগাঁর পাইকারি বাজারে সবজির সরবরাহ বাড়ায় বেশিরভাগ সবজির দাম। বাজার পরিস্থিতি নিয়ে বিস্তারিত জানাতে কুমিল্লা থেকে যুক্ত হচ্ছেন মাসুদ আলম। এছাড়া নওগাঁর পৌর পাইকারি বাজার থেকে যুক্ত হচ্ছেন আব্বাস আলী। শুরুতে যাচ্ছি মাসুদের কাছে। মাসুদ, জানাবেন বাজারে সবজির সরবরাহ কমার কারণ কি এবং দাম বৃদ্ধি নিয়ে কি বলছেন ক্রেতা বিক্রেতারা? মিম, যারা খুচরা ব্যবসায়ী রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন যে আসলে বন্যার যে ক্ষতি হয়েছে সেটার প্রভাব কিন্তু পড়তে শুরু করেছে বাজারে। আমরা দেখেছি যে কাঁচামরিচ সহ বেশ কিছু সবজির দামই কিন্তু গত সপ্তাহের ব্যবধানে কিন্তু আজকের বাজারে বেড়েছে। এই ক্ষেত্রে আসলে একেবারে হতাশ ক্রেতারা। তারা বলছেন যে শীতকালীন আগাম সবজির আগমন ঘটলেও কেন সবজির দাম এত চড়া, সেটা নিয়ে কিন্তু তারা হতাশ হতে দেখা গেছে। তারা বলছেন যে কাঁচামরিচ থেকে শুরু করে টমেটো বা যে সকল সবজি এখন আসলে বাজারগুলোতে দেখা যায়, সব সবজির দাম কিন্তু আসলে 60 থেকে 70 টাকার নিচে কোনো সবজি আসলে পাওয়া যায় না। একই সঙ্গে শাকের ক্ষেত্রেও কিন্তু গত সপ্তাহের তুলনায় প্রায় 10 থেকে 15 টাকা বেড়েছে প্রতি আটিতে। আমি যদি বলি আসলে গত সপ্তাহে যে কাঁচামরিচ বিক্রি হয়েছিল 200 টাকায় বা 220 টাকায়, সেটি কিন্তু আজকে বাজারে বিক্রি হচ্ছে 280 টাকা থেকে 300 টাকায়। ব্যবসায়ী
ব্যবসায়ীরা আমাদেরকে জানিয়েছেন যে গতকালকের বাজারে এর চেয়ে আরও বেশি দামে বিক্রি হয়েছিল, সেটি বিক্রি হয়েছিল প্রায় 400 টাকা পর্যন্ত পৌঁছাচ্ছিল। তারা বলছেন যে খুচরা কেজি প্রতি কেজি। একই সঙ্গে আপনার বেগুনের দামও কিন্তু বেড়েছে। বেগুন বিক্রি হচ্ছে আজকের বাজারে 70 থেকে 80 টাকায়। একই সঙ্গে বিক্রি হচ্ছে বরবটির বাজার প্রায় 40 টাকা বেড়েছে, 80 টাকা থেকে 40 টাকা বেড়ে কিন্তু আজকের বাজারে 120 টাকায় বিক্রি হচ্ছে। একই সঙ্গে টমেটোর দামও বেড়েছে, 20 টাকা বেড়েছে। গতকালকের বাজারে এই টমেটো বিক্রি হয়েছিল 120 টাকায়, সেটি আজকের বাজারে 140 টাকায় বিক্রি হচ্ছে। একই সঙ্গে করলার দামও বেড়েছে, আকার বেঁধে লাউ দামও বেড়েছে। লাউ বিক্রি হচ্ছে 60 থেকে 70 টাকায়, প্রতিটি যার মান ভেদে তারা বিক্রি করছেন। পটল বিক্রি হচ্ছে 60 থেকে 70 টাকায়, গাজর বিক্রি হচ্ছে 160 টাকায়। যেটি আসলে তারা বলছেন যে পাইকারি বাজার থেকে তারা আসলে সংগ্রহ করতে পারছে না খুচরা বাজারে বিক্রি করার জন্য, যার সরবরাহ একেবারেই ঘাটতি রয়েছে। সরবরাহ কম থাকার কারণে মূলত এই সবজির দাম বেড়েছে। কাঁচা কলার হালি বিক্রি হচ্ছে 60 থেকে 70 টাকায়। এই সবজির দাম আসলে তুলনামূলক হারে, যেটা গত সপ্তাহের তুলনায় আজকের বাজারে যদি গড়ে বলি তাহলে আসলে প্রায় 40 থেকে 50 টাকা বা তার চেয়েও প্রায় 60 টাকার মতন বেড়েছে। তবে তারা বলছেন যে শীতকালীন যে সবজিগুলো আসছে, যেমন শিম এবং মূলা, কফি, এই ধরনের সবজিগুলোর আগমন ঘটলেও কিন্তু এখনও কিন্তু বাজারে খুব বেশি দেখা যায় না, যার কারণে কিন্তু যে গ্রীষ্মকালীন যে সবজিগুলো রয়েছে সেগুলোই এর উপরে নির্ভরশীল। তবে মানুষের চাহিদা রয়েছে শীতকালীন সবজির উপরে, সেটির দাম কিন্তু আরও বেশি। যেমন শিম বিক্রি হচ্ছে প্রায় 200 টাকা দরে, মূলা বিক্রি হচ্ছে 80 থেকে 90 টাকা দরে। ক্রেতারা বলছেন যে আসলে সবজির যখন সরবরাহ বাড়ে তখনও কিন্তু দাম কমতে দেখা যায় না, আবার সরবরাহ কমলে তো দাম বাড়ে। এতে করে তারা কিন্তু বাজার ক্রয়ে কিন্তু খুব হিমশিম খেতে হয়। তো মেয়ে ছিল কুমিল্লা থেকে। এবারে যাব আমরা সহকর্মী আব্বাস আলীর কাছে, তিনি আছেন নওগাঁ পৌর এলাকায়। আব্বাস, জানাবেন গেল সপ্তাহের তুলনায় এই সপ্তাহে সবজির দাম কেমন এবং কাঁচামরিচের দাম বৃদ্ধির কারণটা আসলে কি? আমি বেশ কিছুদিন থেকেই আসলে সবজির দাম ওঠানামা করছে, তবে গত এক সপ্তাহের ব্যবধানে সবজি সরবরাহ বাড়ায়, দাম কমেছে। সব ধরনের সবজির দাম কমেছে কেজিতে 10 থেকে 15 টাকা। তবে কাঁচা মরিচের কথা যদি বলি, যে গত কয়েকদিন থেকে বৌরি আবহাওয়ার কারণে আসলে মরিচের উত্তোলন না হওয়ার কারণে বাজারে সরবরাহ কমেছিল, যার কারণে গতকালও আমরা দেখেছি যে প্রায় 200 টাকা কেজি পর্যন্ত বিক্রি হয়েছে। তবে আজকে আমরা দেখেছি যে 150 থেকে 160 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। কারণটা হচ্ছে যে আবহাওয়া গতকাল থেকে ভালো হচ্ছে, যার কারণে সবজি এই কাঁচামরিচের উত্তোলন বেশি হচ্ছে এবং বাজারে সরবরাহ হওয়ার কারণে আজের দাম কিছুটা কমেছে। আমি এখন অবস্থান করছি নওগাঁ পৌর ও পাইকারি বাজারে। এই বাজারে আসলে শীতকালীন সবজি আমরা দেখেছি যে ফুলকপি বিক্রি হচ্ছে চড়া দাম, অর্থাৎ প্রতি কেজি বিক্রি হচ্ছে 80 টাকা কেজি, এবং সজিনাও আমরা দেখেছি যে বিক্রি হচ্ছে 100 থেকে 120 টাকা কেজি পর্যন্ত। তবে অন্যান্য যে সবজি রয়েছে সেগুলো 10 থেকে 15 টাকা কমে বিক্রি হচ্ছে, যে করলা বিক্রি হচ্ছে 35 থেকে 40 টাকা কেজি, পেঁপে বিক্রি হচ্ছে 16 থেকে 20 টাকা কেজি। তবে বেগুনের দাম কেজিতে 20 টাকা কমে বিক্রি হচ্ছে 30 টাকা কেজি, এবং শসা 5 টাকা কমে 25 টাকা কেজি বিক্রি হচ্ছে। তবে পটল, মূলা এগুলো আগের দামে বিক্রি হচ্ছে, অর্থাৎ 25 থেকে 30 টাকা কেজির মধ্যে পাওয়া যাচ্ছে। তবে মিষ্টি কুমড়ার দাম কিছুটা বেড়েছে, 5 থেকে 60 টাকা বেড়ে এখন বিক্রি হচ্ছে 30 টাকা কেজি, এবং লাউ কিছুটা স্বল্পতা রয়েছে, যার কারণে দাম কিছুটা বেড়েছে, এবং পাইকারিতে অর্থাৎ 35 থেকে 40 টাকা পিস হিসেবে বিক্রি হচ্ছে। এছাড়া আলু আগের দামে বিক্রি হচ্ছে, অর্থাৎ 50 থেকে সব ধরনের কাটিনা লাল দেশি যে আলু রয়েছে সেগুলো বিক্রি হচ্ছে 50 থেকে 58 টাকা কেজির মধ্যে। কুলি কচু যেটা রয়েছে সেটার দাম কিছুটা কমেছে, বলা যায় যে কিছুদিন আগেও 60 টাকা কেজি বিক্রি হয়েছিল, আজ বিক্রি হচ্ছে 40 টাকা কেজির মতো। এছাড়া বিভিন্ন ধরনের যে শাক রয়েছে, সবুজ শাক, লাল শাক, সেগুলো বিক্রি দাম কিছুটা বেড়েছে, অর্থাৎ 5 টাকা বেড়ে বিক্রি হচ্ছে, বলা যায় যে 20 টাকা থেকে 25 টাকা কেজি পর্যন্ত। যেহেতু এটি পাইকারি বাজার, এই বাজার থেকে পাশে খুচরা বাজারে সবচেয়ে বড় ক্রেতা, তারা এখান থেকে কিনে নিয়ে গিয়ে কিছুটা বেশি দামে বিক্রি করে থাকেন। তবে এই পাইকারি বাজারে যদি দাম বাড়ার প্রভাব পড়ে, দাম কিছুটা বাড়ে, তার প্রভাব পড়ে এই খুচরা বাজারে। তবে সব ধরনের সবজি বলা যায় যে 20 টাকা থেকে শুরু করে 40 টাকার মধ্যে এই পাইকারি বাজারে পাওয়া যাচ্ছে। এই ছিল আমার কাছে পাইকারি বাজার থেকে সবজির দরদাম নিয়ে সব শেষ।
নিত্যপণ্যের বাজার দর সম্পর্কে সরাসরি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মাসুদ আলম এবং আব্বাস আলী। সুনামগঞ্জে সরবরাহ বাড়ায় কমতে শুরু করেছে চাষের মাছের দাম। এক সপ্তাহের ব্যবধানে প্রায় সব মাছে দাম কমেছে 20 থেকে 25 টাকা পর্যন্ত। এই বিষয়ে জানাতে সুনামগঞ্জের মাছের বাজার থেকে যুক্ত হচ্ছেন লিপসন আহমেদ। লিপসন, আপনার কাছে জানতে চাই, বাজারে সপ্তাহের ব্যবধানে কোন কোন মাছের দাম কত টাকা পর্যন্ত কমেছে? মিম শুরুতে যদি বলি, যেহেতু এটি হাওড়া জেলা, সেক্ষেত্রে কিন্তু এই বছর কিন্তু সুনামগঞ্জে 3 দফা বন্যায় কিন্তু 25,000 পুকুরের মধ্যে কিন্তু 8,000 পুকুর কিন্তু পানিতে ভেসে গেছে, যার ফলে কিন্তু এখানকার যে পুকুর চাষিরা রয়েছেন তারা কিন্তু বেকায়দায় পড়েছেন। পাশাপাশি কিন্তু বাজারগুলোতে কিন্তু মাছের একটি সংকট দেখা দিয়েছিল, কারণ যেহেতু পুকুরে মাছ ভেসে গেছিল, সেক্ষেত্রে কিন্তু বাজারে মাছের দামটা একটু বেশি ছিল। বিশেষ করে যদি বলি আমরা অন্যান্য যে পুকুরগুলো রয়েছে, ইতিমধ্যে কিন্তু আমরা দেখেছি অবশিষ্ট যে পুকুরগুলো থেকে কিন্তু এখানকার যে স্থানীয় যে মাছগুলো রয়েছে সেগুলো কিন্তু আসলে বাজারে উঠতে শুরু করেছে। পাশাপাশি এখানকার যে ব্যবসায়ীরা রয়েছেন তারাও কিন্তু আসলে বিল কিংবা জলাশয় থেকে মাছ ওঠাই কিন্তু আসলে মাছের দামটা কিছুটা কমেছে। পাশাপাশি যদি বলি আমরা দেখেছি যে বাইরের জেলাগুলো থেকেও কিন্তু বিভিন্ন ছোট বড় টাকি কিন্তু আসলে চাষের মাছ বাজারে আসছে, যার ফলে কিন্তু আসলে চাষের মাছের সরবরাহ বাড়ায় কিন্তু আসলে দাম কিছুটা বেড়েছে। আমরা কিন্তু আজকে সকালে পৌর শহরের কিচেন মার্কেট থেকে শুরু করে কিন্তু ওয়েজখালীর এই বড় বাজারটিতে অবস্থান করেছি, ঘুরে দেখেছি। বিশেষ করে যদি বলি এখানে কিন্তু প্রায় 10 থেকে 12টি আড়ত রয়েছে, যেখানে কিন্তু সুনামগঞ্জ প্রত্যন্ত এলাকার পুকুর থেকে শুরু করে কিংবা বাইরের জেলা থেকে শুরু করে কিন্তু মাছ ওঠে। বিশেষ করে আমরা আজকে সকালে দেখেছি যে বড় কিংবা ছোট ট্রাক দিয়ে চাষের মাছ একদিকে যেমন এসেছে, অন্যান্য দিকে কিন্তু আমরা দেখেছি সিএনজি, লেগুনা কিংবা অটো দিয়ে কিন্তু স্থানীয় যে পুকুরগুলো রয়েছে, অর্থাৎ বিশম্বরপুর, জাহাঙ্গীরনগর, এই সব এলাকা থেকে কিন্তু আসলে মাছ বাজারে উঠেছে, যার ফলে কিন্তু বাজারে কিন্তু পর্যাপ্ত পরিমাণ মাছের সরবরাহ রয়েছে। বিশেষ করে আমরা যদি বলি যে এক সপ্তাহ আগে যে মাছগুলো দাম দ্বিগুণ ছিল, সেগুলো কিন্তু আসলে ইতিমধ্যে আসলে দাম কমেছে। বিশেষ করে আমরা তেলাপিয়ার কথা যদি বলি, সেটা কিন্তু গত সপ্তাহে কিন্তু আমরা বলেছিলাম 180 থেকে 190 টাকা, এটি কিন্তু কমে কিন্তু এই সপ্তাহে যদি বলি 140 থেকে 150 টাকা। পাঙ্গাসের কথা যদি বলি, যেটি কিন্তু আসলে প্রতিনিয়ত দাম বাড়ছিল, এটি কিন্তু কমে প্রায় 145 থেকে 150 টাকা। অন্যান্য যে মাছগুলো রয়েছে, গ্রাস কাপ কিন্তু 200 টাকা কেজি, কিংবা মিরকা কিন্তু আমরা দেখেছি 180 টাকা কেজি। আমরা কায়লার কথা যদি বলি, ছোট সাইজের যেগুলো, এগুলো কিন্তু আসলে 150 থেকে 170 টাকা কেজি ধরে বিক্রি করা হচ্ছে। অর্থাৎ পাশাপাশি দেশীয় মাছও কিন্তু আমরা বলেছিলাম যে গত 2 থেকে 3 মাস ধরে সুনামগঞ্জের বাজারগুলোতে কিন্তু দেশীয় মাছের একটি সংকট ছিল, সেটা কিন্তু আসলে ইতিমধ্যে কেটেছে। বিশেষ করে যদি বলি আমরা আজকে সকালে কিন্তু বাজারে এসে দেখেছি যে চিংড়ি আমরা অন্যান্য সময় দেখেছি 1500 টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে, সেটা কিন্তু কমে এসে কিন্তু 800 টাকা কেজি। বোয়াল কিন্তু দেখেছি প্রতি কেজি আমরা 900 টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে। পাশাপাশি আমরা যদি বলি যে অন্যান্য যে মাছ, সেটিতে আসলে দাম কমেছে, যার ফলে কিন্তু আসলে যেহেতু মাছের সরবরাহ বেড়েছে, দেশীয় মাছের সরবরাহ বাজারগুলোতে বেড়েছে, চাষের মাছের সরবরাহ বেড়েছে, সেই সাথে বন্যার যে দখল সেটিও এই অঞ্চলের মানুষরা কাটিয়ে উঠেছে, যার ফলে কিন্তু মাছের যে সংকট ছিল সেটি কাটিয়ে উঠে কিন্তু আসলে মাছের দামটা কিছুটা কমেছে। মিম। সুনামগঞ্জ থেকে মাছের বাজারে দরদাম সম্পর্কে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী লিপসন আহমেদ। মৎস্য ভান্ডার খ্যাত নাটোরের চলন বিলে শুরু হয়েছে প্রাকৃতিক উপায়ে শুটকি মাছ উৎপাদন। বিল পাড়ে উৎপাদিত বিভিন্ন প্রজাতি মাছের শুটকি দেশের বিভিন্ন স্থানের পাশাপাশি যায় বিদেশেও। প্রতি বছর এখানে শত কোটি টাকার বাণিজ্য হলেও এবার মাছ সংকটে ভুগছেন উৎপাদনকারীরা। এমন অবস্থায় লক্ষ্যমাত্রা পূরণ হওয়া নিয়ে শঙ্কায় মৎস্য বিভাগ। মাহবুব হোসেনের প্রতিবেদনে বিস্তারিত। দেশের বৃহত্তম উন্মুক্ত জলাশয় চলন বিল, 1008 বর্গ কিলোমিটারের এই বিলে প্রতি বছর অন্তত 150 প্রজাতির 20,000 টন মাছ উৎপাদন হয়। স্থানীয় চাহিদা মেটানোর পাশাপাশি উদ্বৃত্ত মাছ দিয়ে বাণিজ্যিকভাবে তৈরি হয় শুটকি। বিলের পানি কমার সাথে সাথে বাড়ে শুটকির উৎপাদন। নাটোর বগুড়া মহাসড়কের নিঙ্গন এলাকায় প্রতি বছর দেশের বিভিন্ন প্রান্ত থেকে শুটকি উৎপাদন করতে আসেন অনেক উদ্যোক্তা। বিল পাড়েই ছোট ছোট চাতাল তৈরি করে বোয়াল, পুঁটি, শিং, টাকি সহ অর্ধশত প্রজাতির মাছ শুকিয়ে তৈরি করা হয় শুটকি, যেখানে কাজের সুযোগ পান স্থানীয় নারীরা। তবে এবার বিলে মাছের উৎপাদন কম হওয়ায় ব্যাহত হচ্ছে শুটকি প্রক্রিয়াকরণ। ভালো মাছগুলা এগুলো আমাদের বাংলাদেশেই চলে, আর পুঁটি মাছটা বাংলাদেশ চলে খুব কম, কিন্তু ইংরেজি মাছটা বেশি যায়। আর বছর প্রচুর মাছ ছিল, এবার মাছও কম, এবার সব কাজকর্মও কম বাবা।
এক সময় চলনবিলে মাছের প্রাচুর্য থাকায় বছরের 6 মাস শুটকি উৎপাদন হতো, কিন্তু দিন দিন বিলে পর্যাপ্ত পানি না আসায় মাছ উৎপাদন কমে যাচ্ছে। এতে কমছে শুটকি উৎপাদনের পরিমাণও। বর্তমানে বছরের 2 থেকে 3 মাস শুটকি তৈরি করা হয়। চলনবিলে প্রাকৃতিক উপায়ে উৎপাদিত শুটকি মাছের চাহিদা দেশ জুড়ে। তাই তো বিল পাড় থেকে স্থানীয়দের পাশাপাশি শুটকি কিনে থাকেন বিভিন্ন জেলার মানুষ। তাছাড়া পাইকারদের হাত ধরে এখানকার উৎপাদিত শুটকি পাঠানো হয় রংপুর, দিনাজপুর, সৈয়দপুর সহ বিভিন্ন জেলায়। তবে এবছর মাছ সংকটে বেড়েছে শুটকির দাম। প্রতি কেজি শুটকি প্রকারভেদে সর্বনিম্ন 1000 থেকে সর্বোচ্চ 2500 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। সরল মিলে শুটকি খেতে ভালো, কিন্তু দামটা একটু বেশি লিচ্ছে। শুনছি অনেক ভালো পাওয়া যায় এখানে, তাই একটু কিনতে আসলাম, তো দামাদামি হলে নিব। মৎস্য বিভাগ জানায় গত বছর চলনবিলে 610 টন শুটকি উৎপাদন হয়েছিল, কিন্তু চলতি মৌসুমে চলনবিল এলাকায় বৃষ্টি কম হওয়ার পাশাপাশি ঢলের পানি না আসায় আকারে বাড়তে পারেনি মাছ। তাছাড়া পানি সংকটে মা মাছ ডিম ছাড়তে না পারায় মাছের উৎপাদনে নেতিবাচক প্রভাব পড়েছে। এতে করে শুটকি উৎপাদন লক্ষ্যমাত্রা পূরণ না হওয়ার শঙ্কা মৎস্য বিভাগের। যদিও এবছর আমাদের একটু আশঙ্কাও আছে যে পানির স্থায়িত্বকাল একটু কম ছিল, পানির যে গভীরতা গতবার আমরা দেখেছি সেই অনুযায়ী এবার পাইনি। আমরা আশা করছি যে আপনার গত বছরের উৎপাদনের ধারাবাহিকতায় এবছরও অনুরূপ উৎপাদন হবে। চলনবিলের মাছের ওপর জীবিকা নির্বাহ করেন অন্তত লক্ষাধিক মানুষ। চলনবিলের পানি প্রবাহ ঠিক রাখতে নদ নদী খননের পাশাপাশি মা মাছ রক্ষায় প্রশাসনের জোরালো ভূমিকা রাখলে বাড়বে মাছের উৎপাদন। মাহবুব হোসেন, এখন, নাটোর। শরৎকাল এলেই নদীর ধার, জলাভূমি, চরাঞ্চল, শুকনো রুক্ষ এলাকা, পাহাড় কিংবা গ্রামের কোনো উঁচু জায়গায় ধবধবে সাদা কাশফুল মুগ্ধতা ছড়ায় প্রকৃতিতে। কাশফুলের সৌন্দর্য দেখতে এসব জায়গায় ভিড় করছে শরৎপ্রেমী মানুষ। রাজধানী ও এর আশেপাশের অনেক জায়গায়ও হয়ে উঠেছে শরতের বিনোদন কেন্দ্র। নানান প্রতিকূল পরিবেশেও নিজেকে টিকিয়ে রাখার অসম্ভব ক্ষমতা কাশফুলের। তবে নগর সভ্যতাকে বিকশিত করতে গিয়ে যেন এমন প্রকৃতি কখনো ধ্বংসের দিকে না যায়, সেজন্য আকুতি কবির। ফরহাদ বিন নূরের প্রতিবেদনে বিস্তারিত। ক্যামেরায় ছিলেন সুমন সরকার। এই যে জলাশয়, জেলের মাছ ধরা, হাঁসের সাঁতার আর নৌকোয় মাঝির পারাপার। তারই পাশে ধবধবে সাদা বিস্তীর্ণ এক জমি। এসবই যে জীবনানন্দের কবিতার মতোই মুগ্ধতা ছড়ানো আমাদের রূপসী বাংলা। কাশফুলে দুলে ওঠে নদীর দুপাড়, রূপসীর শাড়ি যেন তৈরি রূপার। ঢাকার অদূরের এই শাড়িঘাট মনে করিয়ে দেয় কবি অচিন্ত্য কুমার সেনগুপ্তের এই ছড়াও। আকাশের নীল সবচেয়ে সুন্দর এই শরতেই। নীল আকাশে সাদা মেঘের ভেলা সাদা তুলোর মতো উঠতে থাকে, আর তারই নিচে সাদা কাশফুল যখন বাতাসে দুলতে থাকে তখন মনে হয় কোনো শ্বেত বসনা এক ঝাঁক শিল্পী নৃত্য করছে। আমার শরৎকালটা খুব ভালো লাগে। একটা বিশেষ কারণ হচ্ছে শরতের আকাশটা খুবই সুন্দর থাকে। বন্ধু বান্ধবরা যখনই ছুটি পাই তখনই কোথাও না কোথাও ঘুরতে যাই, তো আজকে ভাবলাম যে একটুখানি কাশফুলের ভিতরে হারায় যাই, তো ওই পারপাসে আজকে এখানে আসা। ভালো লাগছে দেখে। হাওয়ায় হাওয়ায় দোলে ওই কাশফুল, উড়ে যায় আঁচল যে উড়ে এলো চুল। এই শরৎ আর কাশফুল কখনো নারীর শাড়ি পরার উপলক্ষ হয়ে ওঠে। তার কেশ কালো চুল এই সাদা কাশের মাঝে আরও লাবণ্য ছড়ায়। কাশফুলে মেয়েদের শাড়ি পরা একটা খুব শখিং ব্যাপার। সো এই জন্য ছোট বোনদেরকে সবাইকে নিয়ে চলে আসলাম শরতের আকাশ দেখার জন্য, কাশফুল দেখার জন্য। এই শরতে কখনো আকাশ মেঘলা হয়, বৃষ্টি ঝরে অবিরত।
এসব উপেক্ষা করেও কেউ কেউ প্রিয়জনকে নিয়ে কাশফুলের ভালোবাসা মাখিয়ে নেয় গায়ে। শরৎকাল তেমনি সুন্দর, তাই আর ঘরে থাকা হলো না। এই বৃষ্টির ওয়েদারেও এই সুন্দর প্রকৃতি দেখার জন্য আমার হাজবেন্ডকে নিয়ে আমরা আজকে ঘুরতে আসলাম। আমরা বন্ধুরা সবাই আজকে বাসায়, এই কারণে আবার বৃষ্টি হচ্ছে, পরিবেশটা খুব ভালো লাগতেছে, এই জন্য আসছি এদিকে বসে চা খাবো। ইচ্ছে করে ডেকে বলি ওগো কাশের মেয়ে, আজকে আমার চোখ জুড়ালো তোমার দেখা পেয়ে। তোমার হাতে বন্দি আমার ভালোবাসার কাশ, তাই তো আমি এই শরতে তোমার কৃতদাস। বিস্তীর্ণ মাঠ জুড়ে এই কাশফুল দেখে হয়তো আমার মতো আপনারও কবি নির্মলেন্দু গুণের কবিতার এ চরণ মনে হতে পারে। কাশফুলের যে শুভ্রতা তা প্রভাব ফেলবে আপনার মনেও, বাতাসে দোল খাওয়ার মতো আপনার জীবনেও দোলা দেবে জীবনের সত্য সুন্দর শুভ্রতা আর পবিত্রতা। রাজধানী ও এর আশপাশের অনেক জায়গাতেও ফোটে কাশফুল, তবে নগর সভ্যতাকে বিকশিত করতে গিয়ে যেন এমন প্রকৃতি কখনো ধ্বংসের দিকে না যায়, সেজন্য আকুতি এই কবির। কাশফুলকে হয়তো শান্তির প্রতীক বলা হয় না, কিন্তু কাশফুল দেখে আমাদের মনের মধ্যে এক ধরনের শান্তির অনুভূতি হয়তো হয়। আমরা প্রতিদিন এই জীবনের সংঘাতে মানুষের, নাগরিক মানুষ বলেন আর গ্রামের মানুষ বলেন, সবাই ক্ষতবিক্ষত হয়। সেই জায়গা থেকে এই ফুল কিন্তু, এই কাশফুল আমাদেরকে কিন্তু একটা অন্য ভাবনার ভেতরে, একটা মানসিক প্রশান্তির ভিতরে নিয়ে যেতে পারে। নদীর ধার, জলাভূমি, চরাঞ্চল, শুকনো রুক্ষ এলাকা, পাহাড় কিংবা গ্রামের কোনো উঁচু জায়গায় কাশঝাড়ের বেড়ে ওঠা। বন্যা হোক বা খরা হোক, যে কোনো পরিস্থিতিতে কিন্তু তারা হয়তো গাছটা মরে যেতে পারে, কিন্তু গোড়ার যে শিকড় অথবা যে মোথা, এগুলো কিন্তু মাটির নিচে নিজেকে ঠিকই সুপ্ত অবস্থায় রেখে দেয়। খুব উত্তপ্ত হয়ে যায় আবহাওয়াটা, গরম অনুভব করে, তখন কিন্তু এই সমস্ত জলজ প্রাণী যেগুলো পানিতে থাকতে পারে না অথবা উপরে ডাঙায় চলে আসে, পাখিরা আসে, তারা কিন্তু এই কাশবনের মধ্যে তখন আশ্রয় নেয়, তারা ছায়া খোঁজে। তখন বীজ হয়, এই বীজগুলো দ্রুত কিন্তু প্রচুর পরিমাণে হয়। এই ফুল শেষে বীজ হবে, সেই বীজগুলো আবার কিন্তু যেহেতু চরে থাকে, সেহেতু ভাসতে ভাসতে এই নদীতে যখন বীজগুলো পড়ে, তখন কিন্তু তারা আবার অন্য চরে চলে যায়। নদীভাঙন রোধসহ পরিবেশের ভারসাম্য রক্ষায় এই কাশফুলের ভূমিকা অসামান্য। ফরহাদ বিন নূর, এখন, ঢাকা। এখন সকালের পর্যায়ে নিচ্ছে একটা বিরতি, ফিরছে একটু পর। বিরতির পর ফিরে এলাম এখন সকালে। হবিগঞ্জে 3 দফা বন্যায় বিভিন্ন সড়ক ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত। পানি নেমে যাওয়ার পর স্পষ্ট সড়কের ক্ষতচিহ্ন, এতে আর্থিক ক্ষতির পরিমাণ প্রায় 301 কোটি টাকা। আর এসব সড়ক দিয়ে চলাচল করতে গিয়ে ভোগান্তি পোহাচ্ছেন 7 উপজেলার কয়েক লাখ মানুষ। হবিগঞ্জ থেকে কাজল সরকারের প্রতিবেদন। এক বছরে 3 দফা বন্যায় নাজেহাল হবিগঞ্জের নিম্নাঞ্চলের মানুষ। ঘরবাড়ি ক্ষতিগ্রস্তের পাশাপাশি হারিয়েছেন আউশ, আমন সহ নানা ধরনের ফসল। সেই সাথে বিভিন্ন সড়ক ক্ষতিগ্রস্ত হওয়ায় যাতায়াতে ভোগান্তি পোহাচ্ছেন বন্যা দুর্গতরা। চলতি বছর বন্যায় হবিগঞ্জের 7 উপজেলার শুধুমাত্র এলজিডির 166 কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে হবিগঞ্জ সদর উপজেলা। এ উপজেলার 24টি সড়কের 58 কিলোমিটার অংশে ছোট বড় অসংখ্য গর্ত ও অনেক স্থানে ভেঙে গেছে। এছাড়া বানিয়াচংয়ে 40 কিলোমিটার, আজমিরিগঞ্জে 31, চুনারুঘাটে 14, বাহুবলে 11, মাধবপুরে 7 এবং লাখাই উপজেলায় 5 কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। ব্যস্ততম সড়কগুলো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় ভোগান্তিতে কয়েক লাখ মানুষ। সেই সাথে গুনতে হচ্ছে অতিরিক্ত ভাড়া। চালকদের অভিযোগ, এসব সড়ক দিয়ে যানবাহন চালাতে গিয়ে ঘন ঘন নষ্ট হচ্ছে বিভিন্ন যন্ত্রাংশ। গাড়িতে একটা প্রেগনেন্ট অবস্থায় তো যাওয়াটা উসানে বাচ্চার সমস্যা, নিজের সমস্যা। একটা ভাঙতে ভাঙতে ফার্স্ট 6টা ভাঙ্গা আছে, 6টা ভাঙ্গায় আইতে যাইতে গাড়িও তো নষ্ট হয়, মানুষেরও ক্ষতিও। নেশা উসার মধ্যে গিয়ে ভাঙ্গার মধ্যে হলে অনেক ধান রাখা জাকি খেলে অনেক সময় অনেক সমস্যাও। যে গাড়ি আগে 1 বছর 6 মাসে কাজ করে, 2 মাস 3 মাস গেলে বলজিয়ন, হ্যাঙ্গার, টায়ার, চাক্কা
তা কাজ করা নিলে কয়েকদিন পরে পরে বাঙ্গা চাঙ্গা যাত আছে এটা আমরা গাড়ি ড্রাইভার করছি। কেমন করছেন? গাড়ি ড্রাইভার আমরা নিজেরা টাকা দিয়া হাত থেকে তুললে পরে করছি। এলজিইডির তথ্যমতে 2022 থেকে 24 সাল পর্যন্ত 3 বছরে জেলায় বন্যার কারণে 141টি সড়কের 357 কিলোমিটার ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই সাথে ক্ষতিগ্রস্ত হয়েছে অসংখ্য ব্রিজ কালভার্ট, যার আর্থিক ক্ষতির পরিমাণ 301 কোটি টাকা। সকল কাজ মেরামত করার জন্য আমাদের ফ্লাড 2022 নামে একটি প্রকল্প আছে, এডিবি ফ্লাড নামে একটি প্রকল্প আছে। সেই প্রকল্প থেকে কিছু রাস্তা মেরামত করা হবে। অবশিষ্ট রাস্তা মেরামতের জন্য ফ্লাড 2024 নামে একটি প্রকল্প তৈরির প্রক্রিয়া চলমান রয়েছে। প্রকল্পটি পাস হলে এই সকল রাস্তাঘাট সমূহ মেরামত করা সম্ভব হবে। এছাড়া খোয়াই নদীর 2টি স্থানে এবং আজমিরিগঞ্জ বদলপুর সড়কের একটি স্থানে বাঁধ ভেঙে যাওয়ায় এখনও বন্ধ রয়েছে সড়ক যোগাযোগ। কাজল সরকার, এখন হবিগঞ্জ। প্রতিবছর বর্ষায় আগ্রাসী হয়ে ওঠে কক্সবাজারের প্রধান নদী বাঁকখালী। ভাঙে নদীর তীর আর ঘরহারা হয় মানুষ। রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়িতে গত কয়েক দশকে নদীগর্ভে বিলীন হয়েছে 250-র বেশি ঘরবাড়ি সহ ফসলের জমি। ভাঙনের ঝুঁকিতে রয়েছে নদী তীরবর্তী 5টি গ্রামের আরও 3টি শতাধিক পরিবার। এসব এলাকায় স্থায়ী বেড়িবাঁধ বা সিসি ব্লক স্থাপনের দাবি স্থানীয়দের। মন্তস বেদজ্ঞ জানাবেন বাকিটা। যে জানালা দিয়ে আগে উকি দিত সকালের সূর্য, উজ্জ্বল হয়ে উঠত সাজানো সংসার, আজ ফিকে পড়ে আছে সেই জানালা। নদীগর্ভে বিলীন হয়েছে ঘরের সবকিছু। এখন ভিটে মাটির সবশেষ অংশ বাঁচানোর আকুতি কক্সবাজারের বাঁকখালী নদীর তীরের বাসিন্দা দিলদার বেগমের। গত বছর 2 রুম গই, এবছর 2 মাসে 2 রুম গেল গই, অন্য জায়গা আসে জাগত গেল গই, ঠিক আছে করতাম। শুধু দিলদার বেগমই নয়, গত 1 দশকে এভাবেই সব হারিয়ে নিঃস্ব হয়েছে কক্সবাজারের 250-রও বেশি পরিবার। আর নদী ভাঙনের আতঙ্কে দিন কাটছে বাঁকখালী নদীর তীরবর্তী 5 গ্রামের বাসিন্দাদের। ভাঙনের কবলে পড়ে পাহাড়ি এলাকায় পাড়ি জমিয়েছেন হাজারো মানুষ। তাই এসব এলাকায় স্থায়ী টেকসই বেড়িবাঁধ স্থাপনের দাবি স্থানীয়দের। এবার তো বেগিন পানি উঠে টলে যাগো এই ভত্র উঠে পানি তো গলে বলকে দূর যাগো পানি উঠলে মত আর হনে ইয়াগো না পারি কিয়ে ফাঁদ যে কিয়ে সমতল ভূমি জমিন গড়বাড়ি করছে, তারা এখন পাহাড়ে কিছু জমিন বিটাকে নিয়ে গড় করছে। অন্তর্বর্তীকালে সরকার যেহেতু বর্তমানে আছে, তাদের দৃষ্টি আকর্ষণ করছে বিশেষ করে পানি উন্নয়ন বোর্ড জরুরি ভিত্তিতে এইটা পুনর্গঠনের জন্য কাজ করা শুরু করে যাচ্ছে। না হলে এই ভূখণ্ড অচিরেই নদীর গর্ভে হারিয়ে যাবে। সরকারের যারা এই দায়িত্বে আছে তাদের দৃষ্টি আকর্ষণ করতেছি, ওনারা যেন যথাসম্ভব আমাদের এই পাড়াগুলা এবং মাদ্রাসা, মসজিদ, স্কুল এগুলিকে রক্ষা করার জন্য দ্রুত পদক্ষেপ নেয়। পানি উন্নয়ন বোর্ড বলছে নদী তীরের বিভিন্ন স্থানে ভাঙন প্রতিরোধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে দক্ষিণ মিঠাছড়িতে বাঁধ নির্মাণে আপাতত কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন পাউবুর কর্মকর্তারা। আর ভাঙনে ঘরহারাদের পাশে দাঁড়ানোর আশ্বাস জেলা প্রশাসনের। নদী ধরেন যে 20 বছর পর 25 বছর, এগুলো সাধারণত 30 বছর পর পর ফুল লেন্থে চেঞ্জ করে। এখন হচ্ছে যে ফ্লাড প্লেন যেটা আছে সেটা তো আসলে কাউকে পত্তনি দেওয়ার কথা না। এখন ধরেন তখন ব্লকের প্রকল্প এসেছিল, তখন দিয়েছে। একটা হলো তাৎক্ষণিক ত্রাণ সহায়তা, এটা দীর্ঘমেয়াদী পুনর্বাসন। যখন ভূমিহীন হয়ে যাবেন তখন তো তারপরে তো তার ভূমিহীন যে আমাদের বন্দোবস্তের যে প্রক্রিয়া, সেখানে যদি তাকে আমরা দিতে পারি সেটা আমরা দিব। কক্সবাজারের প্রধান নদী বাঁকখালীর তীরবর্তী ভূমিতে রামু ও কক্সবাজার সদর উপজেলার 50,000-এরও বেশি মানুষের বসবাস, যাদের অধিকাংশই জীবিকা নির্বাহ করেন নদী তীরে চাষাবাদ করে। মনতোষ বেদজ্ঞ, এখন কক্সবাজার। এখন সকালে নেব আরও একটা বিরতি, ফিরছি একটু পর। বিরতির পর ফিরে এলাম, দেখছেন এখন সকাল।
ইউরোপের দেশ ইতালিতে প্রায় 2.5 লাখ প্রবাসী বাংলাদেশিদের খাবারের চাহিদা পূরণে প্রতিষ্ঠিত হয়েছে অসংখ্য গ্রোসারি শপ। এসব প্রতিষ্ঠানে বিক্রি হচ্ছে বাংলাদেশি পণ্য, রয়েছে মানসম্মত পণ্যের চাহিদা। প্রয়োজনীয় উন্নত মানের খাদ্যপণ্য রপ্তানি করতে পারলে রয়েছে বড় একটি বাজার পাওয়ার সম্ভাবনা। ইতালি থেকে বিস্তারিত জানাচ্ছেন মনিরুজ্জামান মনির। ইতালিতে প্রবাসী বাংলাদেশিদের ব্যবসার মধ্যে অন্যতম গ্রোসারি শপ বা মিনি মার্কেট। প্রত্যেক শহরে এসব দোকানে বিক্রি হচ্ছে বাংলাদেশি পণ্য। বাংলাদেশ থেকে সরাসরি আমদানি করা দেশীয় পণ্যের চাহিদা রয়েছে, বাড়ছে বেচা বিক্রি। তবে ইতালির বাজারে অন্যান্য দেশের সাথে পাল্লা দিতে প্রয়োজন মানসম্পন্ন পণ্যের আমদানি। বাংলাদেশি মালগুলো যদি বাংলাদেশ থেকে কোয়ালিটি এবং প্যাকেজিং যদি সুন্দর হয় তাহলে এখানকার ব্যবসা আরো প্রসার লাভ করবে। ইতালিতে বাংলাদেশি পণ্য অনেক কম, এগুলা যদি রপ্তানি করা যায় তাহলে আমাদের দেশে অনেক লাভবান হবে। যদি আরো ভালো মানের পণ্য আসে ইতালিতে তাহলে আমরা ব্যবসায়ীরা অনেক লাভবান হব এবং বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে আমরা অনেক অবদান রাখতে পারবো। ইতালি জুড়ে ছড়িয়ে থাকা গ্রোসারি শপগুলোতে সঠিক মানের দেশীয় পণ্য বিক্রির মাধ্যমে প্রবাসীদের চাহিদা পূরণের পাশাপাশি ইতালীয়দের কাছেও সুনাম বৃদ্ধির সুযোগ রয়েছে। ইতালিতে বাংলাদেশি খাদ্যপণ্য প্রসারের অন্যতম মাধ্যম এই গ্রোসারি শপ। মানসম্পন্ন পণ্য বাংলাদেশ থেকে রপ্তানি ও ব্র্যান্ডিং করতে পারলে একদিকে যেমন রয়েছে বড় অঙ্কের মুনাফার সম্ভাবনা, অন্যদিকে বাড়বে রেমিটেন্স প্রবাহ। মনিরুজ্জামান মনির, এখন ইতালি। বিশ্বের প্রথম ট্রিলিয়নার বা 1 লাখ কোটি ডলারের মালিক হতে যাচ্ছেন ইলন মাস্ক। ব্রিটিশ প্রতিষ্ঠান ইনফরমার জানিয়েছে 2027 সাল নাগাদ ট্রিলিয়নারের খেতাব অর্জন করতে পারে 53 বছর বয়সী মার্কিন ধনকুবের। যদিও এক্ষেত্রে নির্ভর করতে হবে টেসলার ভবিষ্যৎ প্রকল্পের সফলতার উপর। শুধু ইলন মাস্কই নয়, জেনসেন হুয়াং ও গৌতম আদানি ট্রিলিয়নারের তকমা অর্জন করতে পারেন 2028 সাল নাগাদ। বাকিটা জানাবেন নাফিয়ান মানমরণ। পুঁজিবাজারে অস্থিরতা, রাজনৈতিক সংকট ও লাগামহীন মূল্যস্ফীতিতে জর্জরিত বিশ্ব। জনগণের পকেটে টান পড়লেও শীর্ষ ব্যবসায়ীদের ক্ষেত্রে দেখা যাচ্ছে ভিন্নধর্মী চিত্র। ব্লুমবার্গের তথ্য বলছে, বর্তমানে বিশ্বজুড়ে $100 কোটি বেশি মালিকানা রয়েছে 2781 জনের। $23,700 কোটি নিয়ে তালিকার শীর্ষে রয়েছেন ইলন মাস্ক। এবার বিলিয়নিয়ারের তকমা সরিয়ে বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ারের খেতাব অর্জন করতে যাচ্ছেন টেসলার সিইও। ব্রিটিশ প্রতিষ্ঠান ইনফরমারের বরাতে এমনই তথ্য ছেপেছে মার্কিন গণমাধ্যম CNN। ইনফরমারের দাবি, প্রতি বছর 110% করে বাড়ছে টেসলার সিইওর সম্পদ। এভাবে চললে 2027 সাল নাগাদ ইলন মাস্কের সম্পদ ছাড়িয়ে যাবে $1 লাখ কোটি। ট্রিলিয়নিয়ার হবার ক্ষেত্রে মাস্কের নির্ভর করতে হবে টেসলার ওপর। অটোমোবাইল জগতে টেসলাই বিশ্বের সবচেয়ে দামি প্রতিষ্ঠান। $71,000 কোটি টেসলার 13% মালিকানা ইলন মাস্কের হাতে। ওয়েববুশ সিকিউরিটিজের জ্যেষ্ঠ বিশ্লেষক ড্যান আইভেজের ধারণা, রোবোট্যাক্সি সহ টেসলার ভবিষ্যৎ প্রকল্পগুলো সফলতার সঙ্গে জড়িয়ে আছে ইলন মাস্কের ভবিষ্যৎ। টেসলা ছাড়াও মহাকাশযান নির্মাতা স্পেস এক্স, সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স, টানেল প্রস্তুতকারী দ্য বোরিং কোম্পানি, এআই স্টার্টআপ XAI ও মস্তিষ্কে চিপ স্থাপনকারী স্টার্টআপ নিউরালিঙ্কের মালিকানা রয়েছে 53 বছর বয়সী মার্কিন ধনকুবেরের। শুধু ইলন মাস্কই নয়, ট্রিলিয়নিয়ার হবার দৌড়ে রয়েছেন আরও 28 ধনকুবের। তবে মাত্র 4 বছরের মধ্যে এ তালিকায় ঢুকতে পারেন এনভিডিয়ার সিইও জেনসেন হুয়াং, আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি ও বারিতো প্যাসিফিক গ্রুপের প্রতিষ্ঠাতা প্রায়োগো পাঙ্গেস্তু। নাফিয়া আরমান মনন, এখন বিশ্ব। এখন সকালে নিচ্ছি আর একটা বিরতি, ফিরছি একটু পর, সাথেই থাকুন। বিরতির পর ফিরে এলাম, দেখছেন এখন সকাল। খেলার খবর। টেস্ট দলের সাথে জাতীয় দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে ভারতে অবস্থান করায় দেশীয় কোচদের অধীনে টি-20 সিরিজের অনুশীলন শুরু করেছে সংক্ষিপ্ত ফরম্যাটের ক্রিকেটাররা। ইনজুরি কাটিয়ে অনুশীলনে ফিরেছেন পেসার শরীফুলও। বিস্তারিত জানাবেন আরিফুল ইসলাম সাহাব। লাল বলে সেরা সময় অতিবাহিত করছে বাংলাদেশ। এবার সাদা বলেও সাফল্য অর্জনের চ্যালেঞ্জ তাওহিদ হৃদয়, শামীম পাটোয়ারিদের সামনে। চেন্নাইতে যখন টেস্টের প্রস্তুতি নিচ্ছেন শান্ত লিটনরা, তখন মিরপুরে শামীম হৃদয়রা ব্যস্ত টি-20 অনুশীলনে।
পাকিস্তানে টেস্ট সিরিজের আগে দেশীয় কোচ সোহেল ইসলাম তারেক আজিজদের অধীনেই লাল বলের বিশেষ ক্যাম্প করেছিল শান্ত লিটনরা। ভারতের সাথে টি-20 সিরিজের আগে সেই একই দৃশ্য মিরপুর স্টেডিয়ামে। কোচ সোহেল ইসলামের সান্নিধ্যে ম্যাচের আদলে চলছে সংক্ষিপ্ত ফরম্যাটের প্রস্তুতি। আমাদের যে প্র্যাকটিস সেশন সোহেল স্যার সুন্দরভাবে সাজিয়েছেন, আমাদের প্র্যাকটিস ম্যাচ সিনারিও করতেছেন, আবার প্র্যাকটিস ম্যাচ আছে। সো আমার মনে হয় টি-20তে আমরা ভালো একটা প্রিপারেশন নিচ্ছি এখানে। তানজিম সাকিব, আবু হায়দার রনিদের সাথে সাদা বলের অনুশীলন শুরু করেছেন ইনজুরিতে টেস্ট স্কোয়াডের বাইরে থাকা পেসার শরীফুল ইসলামও। তবে আপাতত সেটাকে পুনর্বাসনের অংশ হিসেবেই দেখছেন শরীফুল। প্রত্যাশা, ট্রেইনার ফিজিওদের সান্নিধ্যে টি-20 সিরিজের আগেই ম্যাচ খেলার জন্য শতভাগ ফিট হয়ে উঠবেন তিনি। আস্তে আস্তে কাজ শুরু করছি, রিহ্যাব করতেছি, প্রতিদিন বোলিংও করতেছি। সো ইনশাল্লাহ আমার মনে হয় যে 2 তারিখের আগে টিম যাওয়ার আগে ঠিক ফিট হয়ে যাবে ইনশাল্লাহ। টানা লাল বলের ক্রিকেট খেলার কারণে সাদা বলের অনুশীলনে কিছুটা অস্বস্তি আছে, তবে দ্রুতই তা কাটিয়ে সেরা ছন্দে ফেরার আশ্বাস জাতীয় দলের এই পেসারের। অনেকদিন পরে আবার সাদা বলে ধরছি, সো খুব ডিফারেন্ট লাগতেছে, কারণ কিছুদিন লাল বলে খেলছি, তো ভালো লাগতেছে। আমরা হারাবো, আমাদের সেই বিশ্বাস আছে, আমরা পাকিস্তানের সাথে ভালো করে আসছি, সো সেই আশা নিয়ে ইনশাল্লাহ চেষ্টা করব। ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে বাংলাদেশের পরিসংখ্যান একেবারেই সাদামাটা, তাই বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের বিপক্ষে তাদের মাটিতে পরিপূর্ণ প্রস্তুতি নিয়েই যেতে চায় বাংলাদেশ। আরিফুল ইসলাম সাহাব, এখন, ঢাকা। ভারতের বিপক্ষে নিজেদেরকে আন্ডারডগ মানছেন বাংলাদেশ কোচ চন্ডিকা হাথুরুসিংহে। দলটির বিপক্ষে কখনো জিততে না পারার চাপ দলকে ভালো খেলতে উদ্বুদ্ধ করবে বলেও আশা করেন তিনি। বলেন, বাংলাদেশের পেসাররা আগের চেয়ে উন্নতি করেছে, একই সঙ্গে অভিজ্ঞ স্পিন অ্যাটাকও আছে দলের। তার মতে অলরাউন্ডার সাকিবের বিকল্প হতে যাচ্ছেন মেহেদী হাসান মিরাজ। We handled certain situation. We were behind the game in both test matches, and then how we come back, and then the people who contribute different times give us a lot of belief for this series. We got good fast bowlers, we got really experienced spin attack, and then the batting, we actually have a batting depth because of 2 reasons. One is that 2 of our spinners are genuine batters who got test hundreds, and then 2 of the wicket keepers who are main batters. So our balance of the team this series is really, really good, and that gives us actually a lot more confidence that we can be competitive in this series. অনূর্ধ্ব-17 সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ ফুটবল দলের প্রাথমিক লক্ষ্য ফাইনাল খেলা। মঙ্গলবার বিকেলে অফিসিয়াল প্রেস কনফারেন্সে এমনটাই জানালেন অধিনায়ক নাজমুল হুদা ফয়সাল। আর প্রধান কোচ সাইফুল বারী টিটু বললেন, গ্রুপ পর্বে ভারত ম্যাচ হবে চ্যালেঞ্জিং। বয়সভিত্তিক টুর্নামেন্টটিতে 20 সেপ্টেম্বর প্রথম ম্যাচ খেলবে লাল সবুজ প্রতিনিধিরা। সেই ম্যাচের প্রতিপক্ষ শক্তিশালী ভারত। একদিন বিরতি দিয়ে গ্রুপ পর্বে ফয়সালরা নিজেদের শেষ ম্যাচ খেলবে মালদ্বীপের বিপক্ষে। পয়েন্ট টেবিলে এগিয়ে থাকা 2 দল পাবে শেষ 4-এ খেলার সুযোগ। দক্ষিণ এশিয়া শ্রেষ্ঠত্বের আসর খেলতে সকাল 9:10 একটি ফ্লাইটে থিম্পুর উদ্দেশ্যে রওনা হবে বাংলাদেশ অনূর্ধ্ব-17 ফুটবল দল। ইন্ডিয়ার সাথেই প্রথম খেলা, ইট উইল বি ভেরি ডিফিকাল্ট ম্যাচ ফর শিওর, কারণ ইন্ডিয়ার টিমকে আমরা দেখেছি গতবারের খেলাটা, দে আর গুড সাইড, এবং ওদের প্রস্তুতি ইন্দোনেশিয়াতে নিয়েছে, এবং লাস্টলি ওরা ভুটানে যাওয়ার আগে লাদাখে করছে প্রস্তুতি, যে ওদের অল্টিটিউডের কারণে, যে একটু উঁচু জায়গায়। আমি এটা বলবো না যে আমরা চ্যাম্পিয়ন হয়ে আসবো, বাট আমরা আমাদের দিক থেকে সর্বোচ্চ চেষ্টা করব। আগে আমাদের ফার্স্ট টার্গেট হচ্ছে ফাইনাল খেলা, তারপর আমরা চ্যাম্পিয়ন হচ্ছে চিন্তা করবো। শেষ করছি এখন সকাল। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv, ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon, এছাড়া ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।